মা জানতেন না তার নিখোঁজ মেয়ে রাজধানীর কোনো এক ফুটপাতে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। ভাই জানতেন না শেষবারের মতো বোনের মুখটাও দেখা হবে কিনা। আর যে নারী নিজের নামটাই ভুলে গিয়েছিলেন, নিজেকে পরিচয় দিতেন দুলালী বলে, তিনি হয়তো জানতেন না তাকে বাঁচানোর জন্য এক তরুণ সমাজকর্মী একের পর এক হাসপাতালের দরজায় ঘুরছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তবু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর পর তার পরিচয় মিলেছে, পরিবারকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তার আগেই বেওয়ারিশ পরিচয়ে কবরস্থ হয়েছেন তিনি। এই নারীর প্রকৃত নাম শামীমা নাসরিন জাহান। তার জীবনের শেষ অধ্যায় যেন বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবা, প্রশাসনিক সমন্বয় ও সামাজিক দায়বদ্ধতার এক নির্মম প্রতিচ্ছবি। শামীমা নাসরিন জাহানের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী তিনি প্রায়ই একা থাকতে চাইতেন এবং মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যেতেন, তবে আবার ফিরে আসতেন। 2023 সালের 12 ডিসেম্বর কেনাকাটার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে তার মা থানায় সাধারণ ডায়েরিও করেন। এদিকে ঘর থেকে বের হওয়ার পর এক সময় নিজের পরিচয়ও হারিয়ে ফেলেন শামীমা। তিনি আর নিজের নাম মনে করতে পারতেন না। যাকে তাকে নিজের নাম বলতেন দুলালী। ধীরে ধীরে রাজধানীর মিরপুর এলাকায় একটি ফুটপাতি হয়ে ওঠে তার আশ্রয়। সেখানে দিন কেটেছে ক্ষুধা, অসুস্থতা ও অবহেলার মধ্যে। গত 22 মে সমাজ সেবামূলক সংগঠন হিরোজ ফর অল এর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর মুসা করিম রিপনের চোখে পড়েন তিনি। তখন তার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। শরীরের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, ঠিকমতো খাবারও খেতে পারছিলেন না। মানবিক দায়বদ্ধতা থেকে তাকে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন মুসা করিম, কিন্তু সেখান থেকেই শুরু হয় আরেক করুণ অধ্যায়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি মানসিক হাসপাতাল, ক্লিনিক ও বিভিন্ন আশ্রয় কেন্দ্র, একটির পর একটি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় তাকে। কোথাও জাতীয় পরিচয়পত্র নেই বলে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়, কোথাও আইনগত অভিভাবকের উপস্থিতি চাওয়া হয়, আবার কোথাও বলা হয় রোগীকে সামলানো কঠিন হবে। একজন অসহায় মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসার প্রয়োজন ছিল জরুরি, কিন্তু বাস্তবে তিনি হয়ে ওঠেন একটি প্রশাসনিক জটিলতা। 8টি হাসপাতাল ঘুরেও যখন চিকিৎসার স্থায়ী ব্যবস্থা করা সম্ভব হল না, তখন অসহায় হয়ে পড়েন মুসা করিম। শেষ পর্যন্ত ধানমন্ডির একটি রাস্তার পাশে তাকে রেখে আসতে বাধ্য হন। তবে সেখানেও তিনি দায়িত্ব এড়িয়ে যাননি। একটি হোটেলে টাকা দিয়ে তার জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেন। এই ঘটনার পর বিষয়টি জনসম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি। 27 মে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়ান মুসা করিম। প্ল্যাকার্ডে লেখা ছিল নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ এবং দুলালীকে বাঁচাতে চাই। দুলালী কেন চিকিৎসা পাচ্ছে না? প্রধানমন্ত্রীর কাছে জবাব চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এরপর নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগে 29 মে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয় দুলালীকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
হাসপাতালে ভর্তির পর দ্রুত অবনতি হতে থাকে তার শারীরিক অবস্থার। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। 31 মে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর পর শুরু হয় তার প্রকৃত পরিচয় খোঁজার কাজ। সিআইডি ও পিবিআই তার আঙুলের ছাপ সংগ্রহ করে। সেখান থেকেই বেরিয়ে আসে আসল পরিচয়। তিনি দুলালী নন, তিনি শামীমা নাসরিন জাহান। কিন্তু পরিচয় মিললেও পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। ফলে 3 জুন রায়েরবাজার কবরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় তাকে বেওয়ারিশি হিসাবে দাফন করা হয়। নাটকীয়ভাবে মাত্র 2 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ দেখে ঢাকায় ছুটে আসেন তার ভাই মিজানুর রহমান। এরপর 7 জুন মেয়ের কবর দেখতে আসেন তার মা। তখন পরিবার জানতে পারে যাকে তারা দীর্ঘদিন ধরে খুঁজছিল তিনি আর বেঁচে নেই। শামীমার বড় ভাই মিজানুর রহমানের কণ্ঠে এখনো গভীর আক্ষেপ। তিনি বলেন, বোনটাকে শেষবার দেখতে পারলেন না, নিজের হাতে দাফনও করতে পারলেন না। বেওয়ারিশি হিসাবে কবর হওয়া তাদের পরিবারের জন্য আজীবনের বেদনা হয়ে থাকবে। এ ঘটনায় শামীমার স্বামীর ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। তিনি একজন পুলিশ সদস্য হওয়া সত্ত্বেও স্ত্রী নিখোঁজ হওয়ার পর থানায় কোনো সাধারণ ডায়েরি করেননি। যদিও তার দাবি শামীমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি ছেড়ে চলে যেতেন। তবে পরিবারের সদস্যরা বলছেন আরো দায়িত্বশীল ভূমিকা নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী বাংলাদেশের 18 বছর বা তার বেশি বয়সী প্রায় 18% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, কিন্তু তাদের 92%ই চিকিৎসার বাইরে রয়ে যান। বিশেষজ্ঞদের মতে সামাজিক কুসংস্কার, অবহেলা, চিকিৎসা সেবার সীমাবদ্ধতা এবং প্রশাসনিক জটিলতা এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।